আসসালামু আলাইকুম ভাইয়া সার্কেল বেসিক পার্ট 2 এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ইনশাল্লাহ আমি বৃত্তের দ্বিতীয় যেই ভিডিওটা বেসিক সম্বলিত যে ভিডিওটা সেটা তৈরি করব ইনশাল্লাহ। তো কথা না বলে শুরু করে দিই। প্রথম যে বিষয়টা আজকে দেখব, আজকে বেসিক পার্ট 2তে প্রথম বিষয়টা থাকবে আমাদের দুটি বৃত্তের সাধারণ যা এর সমীকরণ কীভাবে বের করতে হয়। অর্থাৎ ধরে নিয়ে আমাদের কাছে দুটি বৃত্ত রয়েছে, আমি একটু চিত্র এঁকে দেখিয়ে দিই। এই তো আমাদের ধরলাম এটা আমাদের প্রথম বৃত্ত, এবং আমাদের কাছে আরেকটা বৃত্ত আছে, দেখে নিই। ধরলাম এটা আমাদের আরেকটা বৃত্ত। আচ্ছা, এবার আমাদের টপিকটা হচ্ছে দুটি বৃত্তের সাধারণ যা এর সমীকরণ। এই দুটো বৃত্তের একটা সাধারণ যা আমরা কল্পনা করে নেই, এই কালার দিয়ে নেই। ব্যাস, তো আমরা যদি খেয়াল করি, ধরলাম এই সবুজ কালারের বৃত্তটার ইকুয়েশন আমরা একটা র্যান্ডম কিছু ধরে নিই। ধরলাম এইটুকু হচ্ছে এস, দুঃখিত, এটুকু ধরলাম আমরা S1, এইটুকু ধরলাম বৃত্তের ইকুয়েশন S1 ইজ ইকুয়াল 0 ধরলাম। এই বৃত্তের ইকুয়েশন পিঙ্ক কালারের S2 ইজ ইকুয়াল 0। এই S1 ইজ ইকুয়াল 0, এখানে S1 ইজ ইকুয়াল ধরেন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c1 ইজ ইকুয়াল 0, এই যেতে কিছু একটা। আচ্ছা, তো যদি আমরা খেয়াল করি, তবে এই যে আমাদের মাঝখানে যেই সরল রেখাটা আছে, যদি এর ইকুয়েশনকে আমরা সরল রেখার ইকুয়েশনকে আমরা L ধরি, L লিনিয়ার ইকুয়েশন, তবে আমাদের ইকুয়েশনটা আসবে এরকম, যে এই সরল রেখার ইকুয়েশনটা হবে L, এই ইকুয়েশনটা হবে S1 মাইনাস S2 ইজ ইকুয়াল 0। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত ইকুয়েশন বলা যায় যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করার পর তাদের যেই সাধারণ যা, সেটার ইকুয়েশন আমরা পাবো দুটো বৃত্তের ইকুয়েশনকে একটা থেকে আরেকটা বিয়োগ করার মাধ্যমে। বিষয়টা অত্যন্ত সহজ। তো আমরা বোঝার খাতিরে ধরে নিই, এই প্রথম গ্রিন কালারের বৃত্তটার ইকুয়েশন হচ্ছে আমাদের S1 ইজ ইকুয়াল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1 x প্লাস 2f1y প্লাস c1 ইজ ইকুয়াল 0। তো এটা আমাদের প্রথম S1, এখানে আরেকটা চিহ্ন দিয়ে দিই, ব্যাস এইটুকু আমাদের প্রথম ইকুয়েশন আমরা ধরে নিলাম। তো দেখেন, আমরা জানি যে বৃত্তের মোস্ট জেনারেলাইজড ইকুয়েশনে জি, এফ এবং সি এই তিনটা রাশির ভ্যালু পরিবর্তন করলে বৃত্তটা চেঞ্জ হয়, অন্য যে কোনো বৃত্ত পাওয়া যায়। তো আমরা এই আমাদের S2 সেটাকেও যদি আমরা ধরি, সেম একটা সহজ কাজ করা যায়, যেহেতু একই ইকুয়েশন। আপনার কিছু মনে না করলে আমি এটাকে কপি করে নিই। Let's make it, create a copy and let me place it here. Okay, just একটু কাটাছেড়া করতে হবে। এইটুকু ধরলাম G2, F2, C2। কী হলো ঘটনাটা? কিছুই না। এইটুকু হচ্ছে গ্রিন বৃত্তটার ইকুয়েশন ধরে নিলাম।
র্যান্ডম একটা ইকুয়েশন ধরলাম S2, অর্থাৎ এই পিঙ্ক কালারের ইকুয়েশনটা এটা ধরলাম। তো আমাদেরকে এই যে ইয়েলো কালারের যেই ওদের কি বলে ওই ছেদবিন্দুগামী যেই সাধারণ যা সেটার ইকুয়েশন আমরা পাবো। এখানে আমরা দেখেছি যে S1 থেকে S2 অথবা S2 থেকে S1 সেম কথা বাদ দেওয়ার ফলে কীরকম, যদিও আমরা এখানে অন্য একটা কালার নেই, সুবিধা হবে বুঝতে। তো ইয়েলো কালারটাই নেই। এখানে সরলরেখার ইকুয়েশনটা হবে S1 মাইনাস S2, যদি আমরা বিয়োগ করি তবে দেখতে পাবো এক্স স্কোয়ার কাটা চলে যাবে, ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে। এইখানে যদি একটু খেয়াল করি টুয়াইস এক্স উভয় জায়গা থেকে কমন যাবে। এখানে টুয়াইস এক্স কমন নিলে যদি S1 থেকে S2 বাদ দিই তাহলে G1 মাইনাস G2। বিয়োগ করা হচ্ছে, তাহলে এখানে হবে মাইনাস টুয়াইস ওয়াই, আমি কি সঠিক লিখলাম? না না না, এখানে মাইনাস দেওয়ার তো দরকার নেই, এখানে মাইনাস হবে না, প্লাস হবে। আচ্ছা, F1 মাইনাস F2 প্লাস এখানে আসতেছে ব্র্যাকেট দিয়ে দিই C1 মাইনাস C2 ইজ ইকুয়াল 0 আসতেছে। ভালো কথা। তার মানে আমরা যদি আরেকটু ডিপলি খেয়াল করি তবে দেখতে পাবো যে অন্য কালার দিয়ে মার্ক করে দিই, বুঝতে সুবিধা হবে। আমরা যে S1 মাইনাস S2 যে ইকুয়েশনটা দেখতেছি সেখানে দেখব একটু খেয়াল করলে এই ইকুয়েশনটা হচ্ছে এক্সের একঘাতি ইকুয়েশন, টুয়াইস এক্স টু দি পাওয়ার 1, ওয়াইয়ের একঘাতি ইকুয়েশন। তার মানে কি, ওই যে আমরা জানি একঘাতি ইকুয়েশন সরলরেখাকে মিন করে, তার মানে এই দ্বিঘাতি ইকুয়েশন থেকে আমরা একঘাতি ইকুয়েশনে চলে আসলাম, অর্থাৎ সেটা বৃত্ত থেকে সরলরেখায় চলে আসলাম। কনসেপ্টটা সহজ ছিল, আমি একটু লেন্দি করলাম এই জন্য যেন প্র্যাকটিক্যাল ইউজটা একটু বুঝতে সহজ হয়। তার মানে আমরা পেয়ে গেলাম যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের ছেদবিন্দুগামী সাধারণ যা এর ইকুয়েশন হবে একটা বৃত্তের ইকুয়েশন থেকে আরেকটা বৃত্তের ইকুয়েশন বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই। আচ্ছা, এটি হলো আমাদের 1 নম্বর কনসেপ্ট। সেকেন্ড, এখানে আরেকটা কনসেপ্ট অ্যারাইজ করে যে এই যে আমাদের বৃত্ত প্লাস বৃত্ত আমরা দেখালাম, একটা বৃত্ত একটা বৃত্তকে ছেদ করতেছে, সেখানে এই যে ছেদবিন্দু, এই যে আমরা ছেদবিন্দু দেখাচ্ছিলাম, এই দুটো ছেদবিন্দু দিয়ে কিন্তু অসংখ্য বৃত্ত হইতে পারে। কীরকম, আমি একটু যদি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তবে দেখবেন আমাদের বৃত্তটা এইরকম হইতে পারে, আরও বড় হইতে পারে, এইভাবে অনেক কিছু হইতে পারে। তার মানে কি দুইটা বিন্দুর মধ্য দিয়ে আপনার বেশ কয়েকটা বৃত্ত আঁকা যেতে পারে, বেশ অনেকগুলো বৃত্ত আঁকা যেতে পারে, অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক বৃত্ত আঁকা যাইতে পারে। তো ওই যে অনির্দিষ্ট সংখ্যক অনেকগুলো বৃত্ত আঁকা যাবে সেটাকে একটা জেনারেল ইকুয়েশন দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের যে অসংখ্য বৃত্ত আছে তাদেরকে, তাদের সঞ্চার পথকে একটা সংকেতের মাধ্যমে সহজে লেখা যায় এবং সেটা নির্ণয় করা যায় যদি আমাদের সেই আমাদের সেই অজানা বৃত্তটা যদি বের করতে চায়, সেই বৃত্ত যদি কোনো বিন্দু দিয়ে যায় সেই বিন্দু ব্যবহার করে আমরা সেই অজানা বৃত্ত বেরও করতে পারি এই সিস্টেম ব্যবহার করে। কথা না পারি আমি একটু দেখিয়ে দিই, এই পেজটা আমি সেভ করে রাখি। আচ্ছা, আমি পরের ইয়াতে চলে যাই। তো এখানে আমি আবার বৃত্ত আঁকাই। এবার আমরা দেখব দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের যে কমন পয়েন্ট দুটো, সেই কমন দুটো পয়েন্ট দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় তার ইকুয়েশন। তো আমি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি বিষয়টা এরকম দাঁড়াবে। এটা আমাদের একটা র্যান্ডম বৃত্ত, আমাদের একটা র্যান্ডম বৃত্ত, একটু ওইদিকে নিয়ে আসি। ধরলাম এটা আমাদের বৃত্ত।
তো এখন যদি একটু খেয়াল করি আমরা, তবে দেখব এই যে আমাদের দুটো কমন পয়েন্ট, আমি বলছি এই দুটো কমন পয়েন্টের কথা, পরস্পরকে যে ছেদ করার পর যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুগামী অসংখ্য বৃত্ত হইতে পারে। কিভাবে? এটা অত্যন্ত সহজ, বোঝা কঠিন কিছু নয়। এই যে দেখতে পাচ্ছেন আমি যে বৃত্তটা হাতে নিয়েছি সেটা নতুন একটা বৃত্ত, বাট আমার এই নতুন বৃত্তটা কিন্তু আগের দুটো বৃত্তর ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। এরকম আমি অসংখ্য বৃত্ত আঁকাইতে পারি, এই চারপাশে এই দুটো বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে এরকম অসংখ্য বৃত্ত আমি আঁকাইতে পারি। তো আমি এটাকে যদি এখানে রেখে দিই বোঝার ক্ষেত্রে, যে আমরা ধরে নিলাম আমাদের এই বৃত্তটাই ছেদবিন্দুগামী বৃত্ত, নতুন অসংখ্য বৃত্ত। তো এই অসংখ্য বৃত্তের একটা সংকেত দ্বারা, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয় কীরকম? যদি আমাদের পিঙ্ক কালার বৃত্তটা যদি আমরা S1 ধরি, আগের মতো S1 ইজ ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন। গ্রিন কালারের বৃত্তের ইকুয়েশন ধরি S2 ইজ ইকুয়াল 0। তো এই দুটোর ছেদবিন্দুগামী অসংখ্য বৃত্তের ইকুয়েশনকে আমরা সংকেতের মাধ্যমে দেখাতে পারি। এই ইয়েলো কালারের বৃত্তটার ইকুয়েশন হবে S1 প্লাস K ইন্টু S2 ইজ ইকুয়াল 0। তো ভাই কে কোত্থেকে আসলো? ঘটনা কি? পরিচয় কি? পরিচয় আসতেছে। কে এর পরিচয় হচ্ছে এটা একটা অনির্দিষ্ট ধ্রুবক। অনির্দিষ্ট ধ্রুবক বলতে ওই যে XY এর মতো, এর নির্দিষ্ট কোনো পরিচয় নাই। এর দ্বারা কি বোঝাচ্ছি? একটা সিম্পল ম্যাথ যদি আপনাদেরকে বলি, বিষয়টা বোঝা সহজ হয়ে যাবে। একটু চেক করেন। আপনাদেরকে দুটো ইকুয়েশন দিয়ে দিল, আমি সাদা কালারে লিখি, বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের কাছে একটা ইকুয়েশন আছে x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 6y মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইজ ইকুয়াল 0। আরেকটি ইকুয়েশন দিয়ে দিয়েছে 3x² প্লাস y² ইজ ইকুয়াল 4। আপনাদেরকে বলা হলো এই দুটো বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 1,1 বিন্দুগামী। অর্থাৎ যদি আমরা একটু চিন্তা করি, ধরি প্রথম বৃত্তটা হচ্ছে S1, দ্বিতীয় বৃত্তটা হচ্ছে S2, তবে তারা কোয়েশ্চেন করেছে এই S1 এবং S2 বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী যে অসংখ্য বৃত্তগুলো সম্ভব তাদের মধ্যে থেকে যে বৃত্তটা 1,1 বিন্দুগামী সেই বৃত্তটির ইকুয়েশন বের করে দিতে হবে। তো কীভাবে বের করব? বিষয়টা সহজ, একটু দেখেন। যদি আমরা সলভের দিকে আগাই তবে একটু খেয়াল করলে দেখবেন, এই কালারটা দিয়ে লিখি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই সংকেতটা এখানে, তবেই ম্যাথটা হয়ে যাবে। S1 আমরা ধরলাম, এটা যদি আমরা এভাবে ধরি তবে আমরা লিখতে পারবো x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16, এইটুকু লিখলাম আমরা S1, আমরা ধরে নিলাম S1 প্লাস সূত্রে একটা কে ছিল, আমি অন্য কালার দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, কে ইন্টু, এবার আমরা লিখব S2 কত ছিল? একটা ভুল করলাম ছোট, এখানে দেখা যাচ্ছে আমি যে 3x² প্লাস y² লিখলাম সেখানে 3টা বাদ যাবে। কেন বাদ যাবে? বৃত্তের বেসিক পার্ট 1-এ আমরা একটা জিনিস দেখেছিলাম যে বৃত্তের ইকুয়েশন হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে x² এবং y² এর উভয়ের সহগ সমান হইতে হবে। তো এখানে যদি 3x² প্লাস y² লিখি তবে x² y² সহগ কিন্তু সমান হচ্ছে না, একটা 3 একটা 1 হয়ে যায়, তার মানে এখানে 3 হবে না। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি দুঃখিত। আচ্ছা যাই হোক, এবার চলে আসি পরের ইকুয়েশনটাতে। সেখানে ছিল x² প্লাস y² মাইনাস 4 ইজ ইকুয়াল 0, অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করে এখানে লিখলাম। তো এরপরে কাজটা অত্যন্ত সহজ, আমরা জানি, কারণ আমরা জানি যে এই যে আমরা লিখলাম নতুন লাইনটা, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন।
এবং তারা বলে দিয়েছে আমাদের এই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটা 1,1 বিন্দুগামী, অর্থাৎ 1,1 বিন্দু দ্বারা এই ইকুয়েশনটা সিদ্ধ হবে। তো এটা হচ্ছে কি পয়েন্ট, তার মানে আমরা বলতে পারি এখানে 1,1 বিন্দু বসালে সমীকরণটা সিদ্ধ হবে। তো আমরা ইজিলি এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিতে পারবো। যদি এভাবে বসাই তবে আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত গিয়ে কে এর একটা ভ্যালু চলে আসবে, কে এর একটা ভ্যালু খুঁজে পাবো, সেই ভ্যালুটা এখানে বসাবো, তারপর হিসাব কিতাব করব, আলটিমেটলি ফাইনাল একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডট ডট সামথিং সামথিং কিছু একটা রেজাল্ট চলে আসবে। সেই রেজাল্টটা আমরা বলতে পারবো যে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন, যে বৃত্তটা আমাদের এই S1 এবং S2 বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী একটা বৃত্ত, এবং আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তটা 1,1 বিন্দুগামী। তবে আশা করি বোঝাতে পারলাম, এটা হচ্ছে ওই যে ছেদবিন্দুগামী অসংখ্য বৃত্তের ইকুয়েশন কীভাবে বের করে তার একটা নমুনা আর কি। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা নতুন একটা টপিকে চলে যাই, এটুকু আপাতত রাখি, আমরা নতুন পেজে চলে যাই। If you don't mind. এবার আসতেছে অলমোস্ট সেম একটা কনসেপ্ট। অলমোস্ট বলছি এই জন্য আমরা দেখেছি আরেকটা কাজ করা যেতে পারে, নতুন পেজ নিব না, আচ্ছা নতুন পেজ নিয়ে নিই। এবারের আমাদের কনসেপ্টটা হচ্ছে বৃত্তের সাথে রেখার সম্পর্ক কীরকম একটু যদি দেখি। এটা যদি আমাদের বৃত্ত হয়, এখানে যদি আমরা একটা রেখা কল্পনা করি, তবে সেম আগের মতো ঘটনা যে এখানে দুটো ছেদবিন্দু আছে, উভয়ের ইন্টারসেকশন পয়েন্ট দুটো। তো এই পয়েন্ট দুটো যদি আমরা আলাদা করি, পয়েন্ট আউট করি, তবে দেখবেন এই যে একটা পয়েন্ট, ওই যে একটা পয়েন্ট, এই দুটো বিন্দুগামী কিন্তু অসংখ্য বৃত্ত সম্ভব। সেম আগের কনসেপ্ট, দুটো বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত সম্ভব। তো সেটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরলাম এটা আমাদের বৃত্ত, একটু মুভ করাইতে হবে একে বোঝার সুবিধার্থে। দেখি তো, ব্যাস এটুকু হলেই চলবে। আচ্ছা, এবার আমি যা বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করি। ইন্টারসেকশন পয়েন্টের মধ্য দিয়ে অসংখ্য বৃত্ত সম্ভব, এটা যদি আমাদের S1 হয় আগের মতো, S1 ইজ ইকুয়াল 0, স্ট্রেট লাইনটি আমাদের আমরা যদি L ধরি, L1 ধরতে পারি, সমস্যা নাই একই, L1 ইজ ইকুয়াল 0, তবে আমাদের উভয়ের তাদের S1 এবং L1 উভয়ের ছেদবিন্দুগামী অসংখ্য বৃত্তদ্বয়ের সাধারণ ইকুয়েশনকে আমরা বলতে পারবো S1 প্লাস K ইন্টু L1 ইজ ইকুয়াল 0। জাস্ট সেম টু সেম আগেরটার কনসেপ্ট, তবে এই বৃত্তটা এই যে, তার মানে এই বৃত্তটার ইকুয়েশন আমরা বলতে পারবো, আচ্ছা সেম কালার দিয়ে লিখি, S1 প্লাস K অর্থাৎ অনির্দিষ্ট ধ্রুবক ইন্টু L1 ইজ ইকুয়াল 0। সেম টু সেম আগের মতোই, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে বৃত্তর জায়গায় একটা সরলরেখা আসছে, বাট আলটিমেটলি কী হলো, উভয়ের জন্যই ওই দুটো ইন্টারসেকশন পয়েন্ট আছে। তো সেম কনসেপ্ট, একই কাহিনী। তো এইটুকু আমরা দেখলাম বৃত্তের সাথে সাধারণ যা বলেন, আরেকটা বৃত্তের ছেদবিন্দু বলেন অথবা আরেকটা সরলরেখা ছেদবিন্দু বলেন, কিভাবে অসংখ্য বৃত্তের ইকুয়েশন বের করা যায়, অথবা দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তবে তাদের সাধারণ যা কীভাবে বের করা যায়। আপাতত এইটুকু ছিল এখানে। এবার আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্ট মূলত হচ্ছে যে আপনার বৃত্তের উপর কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ বলেন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বলেন, তাদের দৈর্ঘ্য বলেন, এই জাতীয় কিছু কথাবার্তা। তো এই জাতীয় কিছু সূত্র আছে, সূত্রগুলো খুব চমৎকার, সেগুলো প্রমাণটা তুলনামূলক একটু বড়। আমরা বেসিক পার্ট 1-এ যেরকম সূত্রের প্রমাণগুলো দেখেছিলাম, এখানে প্রমাণগুলো দেখানো যায়, তবে আমার মনে হয় না কোনো ফায়দা হবে। কেননা ফায়দা হবে না কেন বলছি, যেহেতু প্রমাণগুলো একটু বড়, বাট কনসেপ্ট সেম আগের মতোই, নতুন তেমন কোনো কনসেপ্ট নাই, খুব একটা বেসিক আছে, বাট দেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন নাই। ওগুলো দিলে মনে হয় যে অকারণে এই ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তো আপাতত ওইগুলো দিচ্ছি না, বাট আমি ডিরেক্টলি দেখিয়ে দেবো সূত্রটা কী এবং
সূত্রটা মনে রাখার জন্য আমাদের টিচাররা যেই প্রসেসগুলো বলে, সহজ সিস্টেমগুলো বলে, কিছু প্রতীকী অর্থ ব্যবহার করে, সেগুলো আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, যার মাধ্যমে আমাদের সূত্রগুলো ব্যবহার করা বা মনে রাখা একদম সহজ হয়ে যাবে। তো কথা না বেরিয়ে শুরু করি। তো আজকের ভিডিওটা আমার প্রথম শুরু করার কথা ছিল বৃত্তের স্পর্শক কী এবং অভিলম্ব কী সেগুলো বোঝানোর মাধ্যমে। বিষয়গুলো একদম সিম্পল, তাই নতুন করে বলার কিছুই নেই, এজন্য আমি বলি নাই। বাট এখন একটু মাথায় দিয়ে দিই। আমরা সবাই জানি যেটা বৃত্তের স্পর্শক বলতে আমরা বুঝি বৃত্তকে স্পর্শ করে, পরিধি দ্বারা স্পর্শ করে যায় এমন কোনো সরলরেখা আছে না। অভিলম্ব কী? অভিলম্বের বিষয়টা একটু নতুন হইতে পারে। অভিলম্বের বিষয়টা হচ্ছে, যদি আমরা এই বৃত্তটাই কল্পনা করি, তবে আমরা একটা সরলরেখা দ্বারা যদি এর স্পর্শক একটা আইডেন্টিফাই করে দেখাই, ধরলাম এটা আমাদের স্পর্শক। স্পর্শক কি? পরিধিকে স্পর্শ করে চলে যাচ্ছে একটা সরলরেখা, বাস এটা আমাদের স্পর্শক। অভিলম্ব হচ্ছে সেই স্পর্শকের উপর স্পর্শবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রমুখী যে সরলরেখা, তো সেটাকে অভিলম্ব কেন বলা হচ্ছে? আমরা উপপাদ্য, বৃত্তের যে উপপাদ্য পার্ট যে ভিডিওটা, সেখানে আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করেছিলাম যে ওটা অনুসিদ্ধান্ত ছিল, হয়তো কোনো উপপাদ্যের অনুসিদ্ধান্ত এরকম যে কোনো স্পর্শকের স্পর্শবিন্দু থেকে, বৃত্তের স্পর্শবিন্দু থেকে যদি বৃত্তের কেন্দ্র পর্যন্ত কোনো সরলরেখা টানা হয়, তবে সেটা স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। সেখানে বলা হচ্ছিল এরকম, অথবা আমি বলে নিই, বিষয়টা হচ্ছে এরকম, এই আমাদের কোণটা এটা 90 ডিগ্রি হবে। অথবা অন্যভাবে বলা যায়, যদি আমরা স্পর্শকের সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি আকারে কোনো সরলরেখা অঙ্কন করি, সেটা সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। দুইভাবে বলা যায় একই কথা। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক আর অভিলম্বের পারস্পরিক সম্পর্ক আর কি। এখন আমাদের বেসিক পার্টটা হচ্ছে, কোন শর্তে আমাদের একটা সরলরেখা, ধরে নিই সরলরেখাটা হচ্ছে এই সরলরেখাটা ধরি y ইজ ইকুয়াল mx প্লাস সি। তো আমাদের বেসিক সরলরেখাটা কোন শর্তে আমাদের বৃত্তের স্পর্শক হবে? আমরা ধরে নিলাম আমাদের বৃত্তের ইকুয়েশন, নতুন একটা বৃত্ত আগাই, আপাতত নতুন একটা বৃত্ত দিলে বুঝতে সুবিধা হবে। এটা যেহেতু আগের কনসেপ্ট, একটু পেঁচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একটা সরলরেখাও নিয়ে নিই। তাহলে আমি এটুকু আমাদের স্পর্শক একটা, আচ্ছা সমস্যা নেই, আমরা টমের বুদ্ধি অ্যাপ্লাই করবো। একটু হেরফের হয়ে গেছে মেবি, ব্যাস ডান। কথা হচ্ছে যে এই বৃত্তটার স্পর্শক, এই স্পর্শক বেচারা, এই সরলরেখা বেচারা কখন এই বৃত্তটার স্পর্শক হবে, অর্থাৎ কোন শর্তটা অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো যে এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক। যদি সরলরেখাটা আমরা যেমন আগে ধরলাম, সরলরেখাটা হচ্ছে y ইজ ইকুয়াল mx প্লাস সি, যেখানে m আমরা সবাই জানি সরলরেখাটির ঢাল, সি একটা কনস্ট্যান্ট। একই সাথে কি বলতে চাচ্ছিলাম জানো, ধরলাম এই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার, অর্থাৎ বেসিক বৃত্ত দিয়ে আমরা দেখছি। একটা নির্দিষ্ট শর্ত মানলে আমাদের এই y ইজ ইকুয়াল mx প্লাস সি, এই বৃত্তটা, এই সরলরেখাটা আমাদের এই বৃত্তটার আপনার স্পর্শক হিসেবে পরিগণিত হবে। শর্তটা কি আপনাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ছোট্ট একটা প্রমাণ আছে, দেখানোর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, জাস্ট সিম্পলি আমি শর্তটা বলে দিই। শর্তটা হচ্ছে এরকম, যদি আপনাদের এই সি ইজ ইকুয়াল প্লাস মাইনাস আর ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, যদি এই শর্তটুকু মানে, তবে আপনারা বলতে পারবেন আমাদের এই সরলরেখা বাবাজি সেই বৃত্তটার স্পর্শক। কি বললাম, কি হইল, কোত্থেকে আসলো, একটু খেয়াল করলেই বুঝবেন বিষয়টা, কঠিন কিছু না। এদিকে তাকায় দেখেন যে আর
আর হচ্ছে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ, ভালো কথা, ব্যাসার্ধ। এম আমাদের সরলরেখাটার ঢাল। যদি এই ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি, এইখানে এই সি এর মান আমাদের এই ভ্যালুটার সমান, চিহ্ন বিপরীত হইতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বাট এইটুকুর সমান করা যায়, সমান হয়, তবে আপনি বলতে পারবেন এই সরলরেখাটা এই বৃত্তটার স্পর্শক। একটা উদাহরণ দিই, তবে বিষয়টা বুঝতে সহজ হবে। আপনাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ আছে, সহজ উদাহরণ আছে, একটু খেয়াল করেন। আপনাকে বলা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 25। এই বৃত্তটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এই বৃত্তের স্পর্শক দুটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলা হচ্ছে এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি, আমরা সরলরেখা চ্যাপ্টারে দেখেছি, তার মানে হচ্ছে ঢাল এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সেই সরলরেখার ঢাল। তার মানে আপনাকে বলা হচ্ছে আপনার ঢালের মান, বলে দিচ্ছি আমি, লিখে দিই ডিরেক্ট। ঢালের মান এম সমান সমান হচ্ছে 10 60 ডিগ্রি। 10 কোথেকে আসলো, 60 ডিগ্রি কেন বসালাম, এটা পুরোপুরি সরলরেখা অংশের ঢালের কনসেপ্ট। অর্থাৎ আপনাকে কোশ্চেনে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 25, বৃত্তের স্পর্শক দুটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ইকুয়েশন কত হবে, এটা বের করতে হবে। অর্থাৎ আমাদের স্পর্শকের ইকুয়েশন বের করতে হবে। তো আমরা জানি স্পর্শক হইতে হইলে, যদি সে স্পর্শক হইতে হয়, সেই স্পর্শকের ইকুয়েশন সরলরেখার ইকুয়েশন, এবং সরলরেখার ইকুয়েশন কীরকম হয় আমরা দেখেছি এখানে। ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি যদি আমরা এই ফর্মেটে সাজাই, এই ফর্মেটে লিখি, তবে আমরা ধরতে পারি সরলরেখাটা হবে এরকম, এম এক্স প্লাস সি। তো যদি খেয়াল করি এম এর মান দেওয়া আছে 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির মান আমরা ছোটোবেলায় শিখেছি √3, ভালো কথা। সরলরেখাটার ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি, স্পর্শকের ইকুয়েশন আমরা প্রায় পেয়ে যাচ্ছি এইভাবে, যেহেতু দেওয়া আছে। এবার আসি প্লাস সি। যেহেতু আমরা আগে দেখেছি কোনো সরলরেখা তখনই কোনো বৃত্তের স্পর্শক হবে যদি সি ইজ ইকুয়াল প্লাস মাইনাস আর ইন্টু √1 প্লাস এম স্কোয়ার হয়। তার মানে কি, যেহেতু বলে দিচ্ছে যে এই বৃত্তের স্পর্শকের ইকুয়েশন তুমি বের করে দাও, যেই স্পর্শকের ঢাল এম ইজ ইকুয়াল 10 60 ডিগ্রি, তখন আমরা ডিরেক্টলি বসে বের করতে পারবো। আমরা সি ইজ ইকুয়াল দেখি প্লাস মাইনাস আর এর মান কত বলতে পারবেন, আর স্কোয়ার ইজ ইকুয়াল 25, আর ইজ ইকুয়াল 5, এখানে আমরা 5 লিখতে পারি। 5 ইন্টু √1 প্লাস এম এর মান কত, √3, এম স্কোয়ার শুধু 3, কত আসতেছে এখানে, প্লাস মাইনাস 4 to 10, বাস। তার মানে কি হলো, আমাদের কাঙ্ক্ষিত সেই স্পর্শকের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, √3x প্লাস মাইনাস 10। অর্থাৎ আমাদের এই শর্ত মেনে আমরা সেই স্পর্শকের ইকুয়েশন বের করতে পারলাম, যেই স্পর্শকটা আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 25 এই বৃত্তটাকে স্পর্শ করে যায়, এবং আমাদের স্পর্শকের ঢাল এম সমান সমান 10 60 ডিগ্রি বা √3। তো এটা ছিল মোটামুটি এইটার প্রয়োগ, এই বেসিকটার প্রয়োগ। তো আমরা এর পরের অংশে চলে যাই। আপনাদের বইয়ে দেখবেন SU আহমেদ স্যারের বইয়ে একটা উদাহরণ আছে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার, বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটি লম্বভাবে ছেদ করলে ছেদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এই উদাহরণটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। তো আমি ইনশাল্লাহ উদাহরণ নিয়ে যদি কোনো ভিডিও করি তবে সেখানে এটা চলে আসবে। অর্থাৎ SU আহমেদ স্যার এবং আপনাদের কেতাবউদ্দিন স্যার, ওনাদের বইয়ে যত উদাহরণ আছে সেগুলো ইনশাল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমরা বেসিকের দিকে আগাই, উদাহরণে আপাতত না যাই। তো পরের বেসিকটাতে যাওয়ার আগে আমরা দেখলাম একটা বৃত্তে একটা সরলরেখা কখন স্পর্শক হয়। এইবার দেখব একটু অ্যাডভান্স আকারে গিয়ে, একটা বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো স্পর্শক হইলে সেই স্পর্শকের সমীকরণ কীরকম হয়। এটাও দেখব একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সেই বৃত্তের উপর স্পর্শক আঁকলে সেই স্পর্শকের সমীকরণ কীরকম হয়, এবং এটাও দেখব সেই স্পর্শকের দৈর্ঘ্য কতটুকু হবে। তো এই তিনটা বিষয় দেখার আগে আমরা একটু
সূত্রগুলো এক নজর দেখে নিই এবং সূত্রগুলো কীভাবে মনে রাখতে হবে সেটা দেখে নিই। তারপর হয়তো উদাহরণ আসবে অথবা উদাহরণে আসার দরকার নেই, আমরা জাস্ট বেসিক পার্টটা দেখে নিব, উদাহরণ আরেকদিন করবো ইনশাল্লাহ। তো এই অংশটুকু পড়ার আগে আমরা একটু অন্য একটা দিকে আলোকপাত করি। বিষয়টা হচ্ছে এরকম, সো প্রথমে আমরা ধরে নিই, আমি একটু ডিরেক্ট বাংলা লিখে দিই। আমরা ধরলাম আমাদের একটা বৃত্তের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। ভালো কথা, এই ইকুয়েশনটা x1 y1 বিন্দু দিয়ে যদি যায়, অর্থাৎ আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হলো যে তোমার এই বৃত্তটা সে x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, তখন আমরা কি এটুকু লিখতে পারবো না? এই x1 y1 বিন্দুটা এখানে বসানোর পরে আমরা এরকম আসতেছে, যদি আমরা x1 y1 বসাই তবে আসতেছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2y1 প্লাস c ইজ ইকুয়াল 0। অর্থাৎ বিন্দুটা বসানোর পর আমাদের এরকম একটা ইকুয়েশন আসলো। এবার আরেকভাবে একটু চিন্তা করি, এই যে আমাদের ইকুয়েশনটা, এটাকে আমি একটু নতুন আঙ্গিকে লিখতেছি, একটু জবরল হয়ে গেল, দুঃখিত। দেখি, আমাদের এই ইকুয়েশনটাকে আমি একটু অন্যভাবে লিখতেছি, দেখেন এক্স ইন্টু এক্স, ভালো কথা, প্লাস ওয়াই ইন্টু ওয়াই, ভেঙে লিখলাম, প্লাস টোয়াইস জি ইন্টু, দেখেন তো আমি এখানে একটু কারিগরি করছি, এক্স ডিভাইডেড বাই 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সেম কাজ এখানে করব, টোয়াইস এফ ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 বাকি আছে সি প্লাস সি ইজ ইকুয়াল 0। কী করলাম, জাস্ট ওটাকে ভেঙে লিখলাম। এখানে ছিল টুয়াইস জি এক্স, সে এক্সকে আমরা হাফ হাফ অংশে ভাগ করে যোগ করে দিলাম, তো আলটিমেটলি সেটা পূর্ণ এক্সে আসবে, ভালো কথা। তো এখন কথা হচ্ছে আমি এইভাবে কেন লিখলাম, লেখার উদ্দেশ্যটা হচ্ছে যদি আমরা এই ইকুয়েশনে একটা বিন্দু অর্ধেক বসাতে চাই মানে এই যে x1 y1 বিন্দুটা আমরা প্রথম ইকুয়েশনে বসানোর পর সেটা x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার এই ফর্মে আসলো, অর্থাৎ পুরোপুরি বসানোর পর আমরা একটা ইকুয়েশন পেলাম। এবার যদি এই বিন্দু দুটোকে আমরা একটু ব্যতিক্রমভাবে বসানোর চেষ্টা করি, তবে একটু খেয়াল করি বিষয়টা কীরকম হয়। এখানে x1 বসাই, একটা x আমাদের অক্ষত থাকলো, আরেকটা জায়গায় আমরা বিন্দু বসালাম x1। আচ্ছা, একটু অন্য কালার দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে। x1 বিন্দু বসানোর পর এখানে y ইন্টু, এখানে লিখবো y1, কি হচ্ছে বিন্দু বসাচ্ছি আমি, একটু নিচে নিয়ে যাই, লিখতে অসুবিধা হচ্ছে তো। প্লাস টোয়াইস জি, এবার এখানে একটা এক্সকে আমরা অক্ষত রাখলাম, প্লাস দিয়ে এইখানে আমরা একটা x1কে বসাই দিলাম, বাকিরা আগের মতোই থাকবে। সেম কাজটা এখানে করব, প্লাস টোয়াইস এফ, সেখানে একটা ওয়াইকে অক্ষত রাখলাম, একটা ওয়াইকে অক্ষত রাখার পর আরেকটা ওয়াইকে আমরা রিপ্লেস করে দিলাম
আমাদের কাঙ্ক্ষিত বিন্দু দ্বারা বাস। একটু যদি খেয়াল করি তবে দেখব আমাদের এখানে 3টা কন্ডিশন অ্যারাইজ হয়েছে। 3টা কন্ডিশন কীরকম আসছে দেখেন, এটা যদি খেয়াল করেন, এই যে আমাদের একটা অবস্থা, এখানে অর্ধেক অবস্থা, আধা আধা, অর্ধেক আগের অবস্থা, অর্ধেক নতুন বিন্দু। এইখানে খেয়াল করেন পূর্ণ অবস্থা আমি বিন্দুগুলো বসাইছি। এক্সের জায়গায় x1 ফুল বসাই দিছি, বাস ভালো কথা, এখানে নতুন অবস্থা পাইছি। আর এইটুকু দেখেন আমাদের ইনটেক অবস্থা, একেবারে অবস্থা, কাঁচা অবস্থা। এখানে আমরা কোনো টাচ করি নাই, মেইন যে বৃত্তের ইকুয়েশন সেটাই আছে। সেকেন্ড স্টেপে আমরা ফুল বসানো হয়েছে, লাস্ট স্টেজে আইসা আমরা হাফ বসাইছি, অর্ধেক বসাইছি। এই 3টা কথা আমি কেন বললাম, 3টা কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা একটু দেখেন। যদি একটা বৃত্ত, যদি একটু খেয়াল করেন, কথাটা একটু খেয়াল করেন, আপনাদেরকে একটা বৃত্ত দেওয়া হলো এবং সে বৃত্তের ওপর একটা বিন্দু, সেই বৃত্তের উপর একটা বিন্দু যদি থাকে, সেই বিন্দু দিয়ে যদি কোনো স্পর্শক গমন করে, তবে সেই স্পর্শকের ইকুয়েশন কি সেটা বের করা আমাদের উদ্দেশ্য। তো সেই স্পর্শকের ইকুয়েশন কি হবে, সেই ইকুয়েশনটা দাঁড়ায় এই রকম। যদি আমরা একটু দেখাই, সেই স্পর্শকের ইকুয়েশনটা দাঁড়ায়, আপনাদের বই দেখবেন এই সূত্রটা আছে, x ইন্টু x1 y ইন্টু y1 প্লাস g ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল 0। এইটা ইকুয়েশন আসে। এটা আমি কি বললাম, যে ধরেন আমাদের একটা বৃত্ত আছে, ওই যে আমাদের প্রথম ধরি যে ইকুয়েশনে ধরলাম x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো স্পর্শকের সমীকরণ কীভাবে বের করব? আমরা এই 3 নাম্বার সিস্টেম ব্যবহার করে। 3 নাম্বার সিস্টেম মানে অর্ধেক বসিয়ে। অর্ধেক বসালাম কীভাবে? এই যে x1 অর্ধেক বসালাম, একটা x অক্ষত আছে, এখানে যে কাজটা করলাম, এখানে এসে দেখেন আমাদের এই যে 2 বাবাজি ছিল, সে এই নিচের দুটো 2 এর সাথে ভ্যানিশ হয়ে গেছে। তার মানে রইল আমাদের কাছে g x + x1। এখানে সেম কাজ, এই 2 বাকি দুটো 2 এর সাথে ভ্যানিশ হয়ে গেছে, এবার আছে y1। আলটিমেটলি আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এখানে যেই কন্ডিশনটা পাইলাম, যে ইকুয়েশনটা পাইলাম, এইটুকুই হচ্ছে আমাদের সেই স্পর্শকের ইকুয়েশন। আচ্ছা, এটা আমরা স্পর্শকের ইকুয়েশন পেলাম। এখানে আরেকটা বিষয় আছে, যদি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ চায়, ধরেন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, যদি আমরা একটু অন্য পেজে খেয়াল করি, আগেরটাতে চলে যাই, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ চাচ্ছে, তার মানে কি বলতে চাচ্ছে এখানে একটু খেয়াল করেন। ধরলাম এটা আমাদের বহিস্থ কোনো বিন্দু, সেই বহিস্থ কোনো বিন্দুর মান ধরেন x1 y1। আচ্ছা, ভালো কথা। এবার এই x1 y1 বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যদি আমরা স্পর্শক অঙ্কন করি দুটো, ধরলাম এই দুটো আমাদের স্পর্শক, এই একটা স্পর্শক চলে যাচ্ছে বৃত্তের এই বরাবর, আরেকটা স্পর্শক চলে যাচ্ছে বৃত্তের এই বরাবর। কি দাঁড়ালো বিষয়টা? বৃত্তের বহিস্থ x1 y1 বিন্দু হতে এই বৃত্তের উপর স্পর্শক আঁকলাম। এখন এই স্পর্শকের সমীকরণ কি সেটা বের করতে হবে। সেটা বের করার সিস্টেম হচ্ছে, আপনাদেরকে দুটো, আমরা আগে যেই ইয়াটা দেখলাম আগের পেজে, এই স্পর্শক দুটোর ইকুয়েশন হচ্ছে, যদি আপনারা একটু খেয়াল করেন, আমি একটু ছোট করে নিই, বুঝতে সুবিধা হবে। আগে এই 3টাকে আলাদাভাবে ছোট করি, দুঃখিত।
এইটুকু ছিল আমাদের সূত্র। আচ্ছা, এবার এই অংশে আমরা উদাহরণ দেখলাম, যে উদাহরণ বলতে প্রয়োগটা কীরকম ব্যবহার হয়, এটা যে বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ দাঁড়ায় এই রকম। আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে বৃত্তের বাইরের কোনো বিন্দু, ওই বিন্দু থেকে যে বৃত্তের স্পর্শক আঁকা যায় সেই স্পর্শকের সমীকরণ কীরকম হয় একটু দেখেন। সেই স্পর্শকের সমীকরণটা হয় দেখতে অত্যন্ত বিদঘুটে, খুব বাজে একটা অবস্থা, বাট মনে রাখা একদম সহজ। কি বলছে এইসব একটু দেখেন। সেই স্পর্শকগুলোর ইকুয়েশন হয় এই রকম, একটু বড়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস twice fy প্লাস c x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস twice gx1, আমি এদিকে লিখি, প্লাস twice fy1 প্লাস c is equal to, এই লাইনটুকু আমি নিচে লিখতেছি, এই লাইনটুকু নিচে লিখতেছি, is equal to, একটু খেয়াল করেন, x into x1 plus y into y1 plus g into x plus x1 and 1 plus f into y plus y1 plus c টোটালটার উপর হোল স্কোয়ার। বাস, কিছু বুঝলেন কি? চলেন একটু এক লাইনে লিখি, এক লাইনে সাজাই, একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ চাচ্ছি। সেটা কীভাবে আসবে একটু খেয়াল করেন। সেটা আসবে হচ্ছে আপনার, প্রথমে মেন বৃত্তের ইকুয়েশনটা আমরা লিখছি। এইখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস twice fy প্লাস c ইন্টু সেই মেন ইকুয়েশনে বিন্দু বহিস্থ যে বিন্দুটা, সেই বিন্দুটা বসানোর পর লিখছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2ice gx1 প্লাস twice fy1 প্লাস c সমান সমান ইকুয়াল দেওয়ার পর তারপর লিখছি অর্ধেক বসানো ওই ইকুয়েশনে বহিস্থ বিন্দু দুটো অর্ধেক বসিয়ে তার উপর স্কোয়ার করে x into x1 plus y into y1 plus g into x plus x1 plus f into y plus y1 plus c হোল স্কোয়ার। তো আলটিমেটলি কী দাঁড়ালো, যদি আমরা একটু খেয়াল করি, এই যে বিদঘুটে ইকুয়েশনটা, এইটাকে সহজে লেখার জন্য আপনাদের স্যাররা, কলেজের স্যাররা বা টিচাররা দেখেন একটা সহজ টেকনিক অ্যাপ্লাই করে এইরকম, যে আমাদের মেইন ইকুয়েশন এটুকু কিন্তু ইনটেক ইকুয়েশন। আমি আগে একটা শব্দ ব্যবহার করলাম যে এটা একদম র, অর্থাৎ কাঁচা ইকুয়েশন বলা যায়। তো টিচাররা এইভাবে বলে অনেক সময় মজা করে যে এইটুকু হচ্ছে আমাদের কাঁচা ডিম, এটুকু কাঁচা অথবা কাঁচা ডিম যাই বলেন। এবং এই অংশে দেখেন আমরা বিন্দু বসানোর পর x1 y1 ফুললি বসানোর পর একটা ইকুয়েশন পাচ্ছি। এইটাকে অনেকে বলেন ফুল বসানোর পর সিদ্ধ ডিম বা সিদ্ধ বলেন, যাই বলেন, অর্থাৎ বিন্দু বসিয়ে সিদ্ধ করা। এবং এই অংশে দেখবেন আমরা অর্ধেক বসিয়েছি, অর্ধেক আগেরটা রেখেছি, তো এইটুকুকে ওনারা বলেন অর্ধসিদ্ধ। আপনি ডিম বলেন আর যাই বলেন। তো কাঁচা অংশকে ওনারা ডিরেক্ট এস বলেন, এস ইকুয়াল 0। ফুল সিদ্ধ অংশকে ওনারা বলেন S1 ইজ ইকুয়াল 0।
S1 কেন, ওই যে বিন্দু বসানোর পর আর কি, প্রতীকী অর্থে S1। আর অর্ধসিদ্ধ ওটাকে ওনারা এরকম বলেন t is equal 0। এবার যদি আমরা এই ইকুয়েশনটাকে সাজাই তবে এটা এরকম আসতেছে যে যদি ওই যে প্রতীকী চিহ্ন ব্যবহার করে বসাই তবে এইটুকুর মান হচ্ছে আমরা জানি S, এইটুকুর মান আমরা দেখলাম প্রতীকী অর্থে S1, এবং এইটুকুর মান হচ্ছে t তার উপর স্কোয়ার। তো তার মানে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে S ইন্টু S1 ইজ ইকুয়াল t স্কোয়ার। তো এটা কী পেলাম? এটা পেলাম আমরা আমাদের বৃত্ত হতে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x1 y1 হতে বৃত্তের উপর যদি স্পর্শক আঁকা হয় সেই স্পর্শকদের ইকুয়েশন। এটা প্রমাণটা একটু বড়, দেখানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট মাথায় রাখেন কীভাবে আসছে, মাথায় রাখেন কীভাবে মনে রাখতে হবে। S ইন্টু S1 ইজ ইকুয়াল টি স্কোয়ার, এটা হচ্ছে সহজ সিস্টেম। আচ্ছা, এটুকু হচ্ছে আপনাদের বেসিক। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বহিস্থ বিন্দু থেকে যে আমরা স্পর্শক আঁকলাম সেই স্পর্শকের দৈর্ঘ্যটা কত, এটা আমার একটা নতুন পেজে দেখালে সুবিধা হবে, নতুন পেজে দেখানো উচিত। একটু দেখিয়ে দিই, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিই বেসিক অংশটা, অযথা লম্বা করার কোনো দরকার নাই। তো এটা আমাদের বৃত্ত, আমাদের বহিস্থ কোনো বিন্দু থেকে ধরলাম এখানে একটা বিন্দু, সেখান থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকা হলো। বৃত্তের উপর যে কোনো বহিস্থ বিন্দু থেকে একটা নির্দিষ্ট বৃত্তের উপর দুটো স্পর্শক আঁকা যায়। এবার যদি আমরা খেয়াল করি এই স্পর্শবিন্দু হতে আমাদের যে বহিস্থ বিন্দু, এটাকে যদি x1 y1 ধরি, তবে এই যে আমাদের দূরত্বটা, এই দূরত্বটা বের করার একটা সিস্টেম আছে। আগের অংশে আমরা বের করলাম যে আমাদের এই যে স্পর্শক দুটোর ইকুয়েশন বের করলাম S ইন্টু S1 ইজ ইকুয়াল টি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে। এবার আসবো এই দৈর্ঘ্যটা বের করতে হবে। স্পর্শকের দৈর্ঘ্য চলে আসে, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, এখানে প্রমাণটা একদম ছোট, আপনাদের বই দেখবেন আছে, কঠিন কিছু না। আমি প্রমাণটা ডিরেক্ট সূত্র লিখে দিচ্ছি। এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে আপনার, যদি আমি লিখে দিই দৈর্ঘ্য রুট ওভার, সেখানে আসছে আপনার x1 স্কোয়ার, x1 কোত্থেকে আসলো, বহিস্থ বিন্দুটা, প্লাস y1 স্কোয়ার প্লাস twice gx1 প্লাস twice y1 প্লাস c একক। একটু যদি খেয়াল করেন তবে দেখবেন এই অংশটুকু কিন্তু আমাদের আগের কনসেপ্টের ফুল সিদ্ধ ইকুয়েশন মতো লাগছে, খেয়াল করেন। অর্থাৎ আমাদের মেইন বৃত্তটার ইকুয়েশন যদি হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c ইকুয়াল 0, সেখানে শুধু x এর জায়গায় x1 বিন্দু বসিয়ে সিদ্ধ করা হয়েছে, ফুল সিদ্ধ করা হয়েছে। তার মানে কি আমরা বৃত্তটাকে, আমাদের দৈর্ঘ্যটাকে এরকম লিখতে পারি, দৈর্ঘ্য সমান সমান রুট ওভার S1 একক। অর্থাৎ এটা হচ্ছে শর্টকাট, ওই শর্টকাট সিস্টেম ব্যবহার করে যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকা হলে সেই স্পর্শকের দৈর্ঘ্য রুট ওভার S1। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের এই বৃত্তের যে স্পর্শক, অথবা ধরেন একটু চিন্তা করেন আমাদের মূলবিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, যদি আমরা এখানে একটা চিন্তা করি এইভাবে, এটুকু আমাদের মূলবিন্দু এখানে আছে এবং আমাদের একটা বৃত্ত আছে এখানে, তবে কই গেল, এই তো, তবে আমাদের মূলবিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক, আগেরটা তো ছিল র্যান্ডম যে কোনো বিন্দু থেকে x1 y1 বিন্দু থেকে, এবার হচ্ছে মূলবিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের ইকুয়েশন, স্পর্শকের দৈর্ঘ্য, দুঃখিত, স্পর্শকের দৈর্ঘ্য কী হবে, জাস্ট এখানে x1 y1 এর জায়গায় 0 0 বসাতে হবে, অর্থাৎ 0 0 একটা বিন্দু, যদি এটুকু বসান তবে দৈর্ঘ্যটা আপনারা পেয়ে যাবেন এইরকম। দৈর্ঘ্যটা চলে আসবে রুট ওভার, দুঃখিত একটু ভুল করে ফেললাম,
√c একক। কীভাবে আসলো? এই যে x1 y1 0 0 সব 0 বসানোর পর শুধু √c অবশিষ্ট থাকে, অর্থাৎ মূলবিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য √c একক। ব্যাস। এবার ছোট্ট একটা বেসিক অংশ দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আপাতত আপনাদের প্রয়োজনীয় অর্থাৎ 4 মানে বৃত্তের বেসিক পার্ট 2তে যে বেসিকগুলো দেখানোর কথা ছিল এগুলো মোটামুটি দেখানো হয়ে গেছে অ্যাকর্ডিং টু আপনাদের এসইউ আহমেদ স্যারের বই। তো এখানে অ্যাডিশনাল একটা ছোট অংশ আমি দেখাতে চাচ্ছিলাম আর কি। ওই অ্যাডিশনাল অংশটা এরকম, এটা মূলত আপনাদের কনসেপ্টকে ক্লিয়ার করতে সাহায্য করবে। আমি একটা নতুন পেজে যাই। কনসেপ্টটা মূলত এইরকম যে ধরেন আপনাদেরকে একটা বৃত্ত দেওয়া হলো, এই বৃত্তের একটা স্পর্শক দেওয়া আছে, এটা একটা স্পর্শক। এবার এই স্পর্শকের সমীকরণ কি? অন্য একটা কালার নেই। এটা যদি x1 y1 বিন্দু হয়, এই যে ছেদ বিন্দু ওদের x1 y1 হয়, তবে আমাদের এই স্পর্শকের ইকুয়েশনটা দাঁড়াবে t = 0। এটা সংকেতের মাধ্যমে প্রকাশ করলাম। t মানে হচ্ছে ওই যে আপনাদের অর্ধসিদ্ধ, অর্থাৎ এই বিন্দু দ্বারা আপনারা এই বৃত্তের ইকুয়েশনকে অর্ধসিদ্ধ করলে ওই যে x × x1 অর্ধেক বসাবেন, অর্ধেক ঠিক রাখবেন, ওইভাবে বসালে আপনি এই স্পর্শকের ইকুয়েশনটা পেয়ে যাবেন। সহজ সিস্টেম। এবার আসেন বহিস্থ বিন্দু থেকে। সেম বহিস্থ বিন্দু যদি আমরা কল্পনা করি, ধরেন বাইরের এই বিন্দু থেকে আমাদের এখানে আসতেছে স্পর্শক বাবাজি, চলে আসছে এখানে স্পর্শক বাবাজি, ব্যাস। এবার আসেন বহিস্থ যে বিন্দুটা x1 y1, এই বহিস্থ বিন্দু দ্বারা যদি আপনারা এটাকে সিদ্ধ করে ফেলেন, আপনারা অর্ধসিদ্ধ করেন, বহিস্থ বিন্দু দ্বারা আপনারা এই বৃত্তের ইকুয়েশনটাকে অর্ধসিদ্ধ করলে কিসের ইকুয়েশন পাবেন জানেন? সেটা আপনারা চলে আসবে এই যে এখানকার কি বলে এটাকে, স্পর্শজায়ের ইকুয়েশন পাবেন। এদের মধ্যকার যে সংযোগ যা, সেটার ইকুয়েশন আপনারা পেয়ে যাবেন যদি আপনার বৃত্তের ইকুয়েশনকে বহিস্থ কোনো বিন্দু দ্বারা সিদ্ধ করেন। কি বলছি? এই তো এই জ্যাটার ইকুয়েশন হবে, যদি আপনারা একটু খেয়াল করেন, এই জ্যাটার ইকুয়েশন হবে t = 0। এই যে বহিস্থ বিন্দু দ্বারা আপনারা এই বৃত্তের ইকুয়েশনটাকে অর্ধসিদ্ধ করালে যে ইকুয়েশনটা পাবেন সেটা হচ্ছে আপনাদের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের স্পর্শজায়ের ইকুয়েশন। ভালো কথা। এবার আমরা পরের একটা কনসেপ্টে চলে যাই। যদি x1 y1 এই বিন্দুটা যদি বৃত্তের ভিতরে হতো তবে কী হতো? ধরেন বৃত্তের ভিতরে বলতে আমি বোঝাচ্ছি অন্য বৃত্ত না একে, আমি উপরেরটা একটু দেখিয়ে দিই, টাইম তো অনেক হয়ে গেল। আমি বলতে চাচ্ছি আমরা এইটুকুকে নিলাম x1 y1, অর্থাৎ আমাদের x1 y1 বিন্দুটা হচ্ছে বৃত্তের ভিতরে। সেই x1 y1 দ্বারা যদি আমরা বৃত্তের ইকুয়েশনটাকে অর্ধসিদ্ধ করাই, অর্থাৎ t = 0 বের করি, তবে আমরা যেই সরলরেখার ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে বৃত্তের ভিতরের একটা জায়ের ইকুয়েশন, যে জায়ের উপরে x1 y1 বিন্দুটা অবস্থিত, t = 0। আশা করি আপনারা চিত্র দেখে বুঝে গেছেন কি বলতে চাচ্ছিলাম আমি। তো মোটামুটি এই তিনটা কনসেপ্ট ছিল এক্সট্রা। দুঃখিত, আমি একটু ভুল লিখলাম না, মুখে বললাম একটা, লিখলাম আরেকটা, দুঃখিত। এখানে আসবে হচ্ছে আপনার এই ইকুয়েশনটা হবে t = s1, অর্থাৎ অর্ধসিদ্ধ = ফুল সিদ্ধ। তারপর হিসাব করে দেখবেন একটা সরলরেখার ইকুয়েশন আসছে, সেই সরলরেখাটাই হচ্ছে আপনাদের বৃত্তের অভ্যন্তরীণ যে বিন্দুটা ছিল
সেই বিন্দু দ্বারা অর্ধসিদ্ধ ফুল সিদ্ধ করার পরে তার উপর দিয়ে গমনকারী একটা জায়ার ইকুয়েশন। ঠিক আছে, ইনশাল্লাহ আপাতত বেসিক বলতে এগুলো ছিল, এক্সট্রা কিছুই লাস্টের 3টা অংশ হয়েছে, অর্থাৎ এই পেজে 3টা কনসেপ্ট দেখালাম। তো আপাতত এগুলো হচ্ছে বেসিক পার্ট 2। তো আপাতত এখানে বেসিক পার্ট 2 শেষ করছি। বেসিক পার্ট 2তে কনসেপ্ট খুবই কম, পার্ট 2টা ছোট তুলনামূলক, বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যেমন ওই অর্ধসিদ্ধ বলেন বা 2টা বৃত্ত স্পর্শকের ছেদ করা বলেন। অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একাডেমিক এক্সামের জন্য এখান থেকে অর্থাৎ বৃত্তের পরের পার্টটা থেকে আসার সম্ভাবনা বেশি। তো দেখবেন এই চ্যাপ্টার এবং সরলরেখা চ্যাপ্টার দুটো মানে একীভূত করার মাধ্যমে এক্সামে কোশ্চেন প্রায় দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ এরপর আপনাদের বৃত্ত এই চ্যাপ্টারের উদাহরণগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের এসইউ আহমেদ স্যার বলেন এবং কেতাবউদ্দিন স্যার বলেন, সেখানে যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আছে সেই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আমি ইনশাআল্লাহ তুলে দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো আপাতত বেসিক পার্ট 2 এখানেই শেষ করছি। আপনাদেরকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।